আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতি বছরের মতো এবছরও বহুল প্রতীক্ষিত চায়নার সরকারি স্কলারশিপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত 10 ডিসেম্বর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এই স্কলারশিপের মূল ফিচার হলো এখানে সকল বিভাগ এবং সকল লেভেলের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। পাশাপাশি লাখ টাকা সুযোগ সুবিধা তো আছেই। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব, কখন কি করতে হবে জানিয়ে দিব, কিছু নিয়মের পরিবর্তন এসেছে সেটাও আপনাদেরকে ইনফর্ম করব। আমি আজকের ভিডিওটি এমনভাবে সাজিয়েছি যাতে করে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব যেসব বিষয় অফার করা হচ্ছে। চায়নার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেই মূলত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব। সায়েন্স, আর্টস, কমার্স রিলেটেড সকল বিষয় এখানে আপনি পেয়ে যাবেন। সকল লেভেলের শিক্ষার্থীদের কিন্তু সুযোগ রয়েছে। তার মানে আপনি এইচএসসি যদি কমপ্লিট করে থাকেন এরপরে আপনি অনার্সের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন তাহলে মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছেন তাহলে পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া জেনারেল স্কলার এবং সিনিয়র স্কলার অপশন তো রয়েছে, সেখানেও আপনি চাইলে আবেদন করতে পারবেন। আশা করি মোটামুটি এই ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়েছে। চলুন আমরা কিভাবে এই সাবজেক্টগুলো খুঁজে বের করতে হবে ওয়েবসাইট সম্পর্কে একটি ধারণা নিয়ে নিই। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দিব, সেখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। হচ্ছে campuschina.org ওয়েবসাইটটি। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন চায়নার পড়াশোনার ব্যাপারে, এমনকি স্কলারশিপের ব্যাপারে। সকল স্কলারশিপের তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ইনফরমেশন সহ দেওয়া রয়েছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ইউনিভার্সিটিজ অ্যান্ড প্রোগ্রাম নামের একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি যদি ব্যাচেলর সিলেক্ট করেন, যদি আপনি ব্যাচেলরে পড়াশোনা করতে চান, এখানে যদি আপনি ইংলিশ সিলেক্ট করেন বা এখানে যদি চাইনিজ সিলেক্ট করেন, সেই অনুযায়ী আপনি বিভিন্ন সাবজেক্ট কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন কোন ইউনিভার্সিটিতে কী সাবজেক্ট পড়ানো হচ্ছে, তার লেভেল কী, বিস্তারিত তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন। কারণ পরবর্তীতে যখন আপনি স্কলারশিপের জন্য আবেদন করবেন তখন কিন্তু এই তথ্যগুলো আপনার প্রয়োজন হবে। ঠিক একইভাবে এখানে যদি আপনি ইংলিশ সিলেক্ট করে দেন তাহলেও কিন্তু আপনি বিভিন্ন তথ্য পেয়ে যাবেন, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়গুলো ব্যাচেলর লেভেলে ইংরেজি কোর্সগুলো অফার করছে সেই তথ্যগুলো আপনি জানতে পারবেন। ঠিক একইভাবে মাস্টার্স, পিএইচডি এবং অন্য ডক্টরাল অন্যান্য যে ডিগ্রিগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। আপনি যদি এখানে স্কলারশিপে ক্লিক করেন, আর এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আপনি আরও বিস্তারিত তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। যা আমরা আলোচনা করলাম সেই তথ্যগুলো তো জানবেনই, পাশাপাশি আরও অনেক তথ্য আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। আশা করি আপনি এই সাবজেক্ট খোঁজা বা এই রিলেটেড যে বিষয়গুলো রয়েছে নিশ্চয়ই আপনার একটি ধারণা এসে পড়েছে। অনেকেই আমাকে একটি প্রশ্ন করেন যে সেটা হচ্ছে আসন সংখ্যাগত বা কতজন শিক্ষার্থীকে সিলেক্ট করা হবে। বন্ধুরা, এই বিষয়টি জানার জন্য আমরা সিলেকশন যে লিস্ট ছিল সেটা যদি আমরা একটু খেয়াল করি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে খুব ক্লিয়ারভাবে যে অনার্সে 69 জন, মাস্টার্সে 63 জন, পিএইচডিতে 30 জন, সিনিয়র স্কলারে 3 জন, সব মিলিয়ে 165 জনকে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছিল। কিন্তু প্রাথমিক সিলেকশন করলে কি সবার চান্স হয় বা সবাই কি স্কলারশিপটি পায়? নিশ্চয়ই না। তাদের একটি নির্দিষ্ট কোটা রয়েছে, প্রতি বছর এটা কম বেশ হতে পারে। এবছর যে সার্কুলারটি দিয়েছে সেখানে কিন্তু ক্লিয়ারভাবে বলেছে যে বাংলাদেশি স্টুডেন্ট উইথ 76 ফুল স্কলারশিপ ফর দ্য একাডেমিক ইয়ার 2025-2026 অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের জন্য অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্থাৎ সকল লেভেল মিলে 76টি আসন রয়েছে। তার মানে যতজনকে সিলেক্ট করা হবে, যতজন পরীক্ষা দিবেন বা ভাইবা দিবেন বা শর্ট লিস্টেড হবেন, সবাই কিন্তু সিলেক্টেড হবে না। তার মধ্য থেকে 76 জনকে সিলেক্ট করা হবে। এবার আসি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা। বন্ধুরা, সুযোগ সুবিধা জানাটা খুবই জরুরি, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন। প্রথম সুবিধা, কোনো ধরনের টিউশন ফি লাগছে না, অর্থাৎ বিনামূল্যেই আপনি পড়াশোনা করতে পারছেন। দ্বিতীয় সুবিধা হচ্ছে কোনো ধরনের ব্যাংক ব্যালেন্স প্রয়োজন হয় না। অর্থাৎ অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আবেদন করার জন্য অনেকেরই একটি চিন্তার জায়গা থাকে যে ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, লিভিং এক্সপেন্সগুলো দেখাতে হবে, অনেকের জন্য একটি এক্সট্রা একটি টেনশনের কারণ। এই স্কলারশিপটির ক্ষেত্রে কোনো ধরনের ব্যাংক ব্যালেন্স প্রয়োজন হয় না। তৃতীয় সুবিধাটি হচ্ছে আইএলটিএস ছাড়াই আপনি আবেদন করতে পারছেন। মাসিক ভাতাও কিন্তু রয়েছে এবং খুবই লুক্রেটিভ অ্যামাউন্ট রয়েছে। যারা ব্যাচেলরের শিক্ষার্থী তারা চাইনিজ কারেন্সিতে প্রায় 2500 পাচ্ছেন, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট প্রায় 41,000 প্লাস
টাকা তিনি প্রতি মাসে পাচ্ছেন। যারা মাস্টার্সের শিক্ষার্থী তারা চাইনিজ যে কারেন্সি রয়েছে সেখানে 3,000, বাংলাদেশি কারেন্সিতে প্রায় 49,000 প্রতি মাসে, পিএইচডির জন্য 3,500, যেটা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি প্রায় 57,000 টাকার অধিক তিনি প্রতি মাসে স্টাইপেন্ড হিসাবে পাবেন। এটা কিন্তু খুবই হ্যান্ডসাম অ্যামাউন্ট এবং এই টাকা দিয়ে চায়নাতে খুব ভালোভাবেই চলাফেরা করা সম্ভব, এমনকি সেভিংসও করা সম্ভব। এরপরের সুবিধাটি হচ্ছে কোনো ধরনের হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে না। প্রতিটি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদেরকে বিদেশে পড়াশোনা করার জন্য হেলথ ইন্স্যুরেন্স কিনতে হয় এবং এটার জন্য মোটামুটি একটি ভালো অ্যামাউন্টের টাকাই খরচা হয়, যেটা এখানে আর প্রয়োজন হবে না। এই পুরো হেলথ ইন্স্যুরেন্স কভারেজ এই স্কলারশিপ কমিটি আপনাকে প্রোভাইড করবে। অ্যাকোমোডেশনে কোনো ফি নেই, অর্থাৎ থাকার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ইউনিভার্সিটি আপনাকে সেই অ্যাকোমোডেশন প্রোভাইড করবে, এর জন্য আপনাকে আলাদাভাবে কোনো ফি দিতে হবে না। এটাও কিন্তু একটি বড় সুবিধা। সর্বশেষ যে সুবিধাটির কথা বলবো সেটা হচ্ছে এয়ার ফেয়ার, অর্থাৎ যাওয়ার জন্য এবং আসার জন্য যে এয়ার ফেয়ার রয়েছে সেটাও আপনাকে প্রোভাইড করা হবে। এই ছিল বেসিক সব সুবিধাগুলো যেগুলো এই স্কলারশিপে একজন শিক্ষার্থী পেয়ে থাকেন। প্রশ্ন আসতে পারে, ভাই এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে, আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে খুব সহজেই আপনি কম্পেয়ার করতে পারবেন। অন্যান্য দেশে যেমন ট্রান্সপোর্ট বা অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়, রিসার্চ বা অন্যান্য কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, এখানে কিন্তু সেটা পাচ্ছেন না। আপনাকে যে মাসিক ভাতাটা দেওয়া হচ্ছে এটা দিয়ে আপনাকে সকল খরচ মেটাতে হবে। দ্বিতীয় অসুবিধা হচ্ছে এখানে চাইনিজ ভাষার কোর্স বা চাইনিজ মিডিয়াম কোর্সই রয়েছে, তাই এটা আপনার জন্য বা অনেকের জন্যই চ্যালেঞ্জিং হবে একটি নতুন ভাষা শিখে সেই ভাষাটি আয়ত্ত করে সেই ভাষাতে পড়াশোনা করা। তৃতীয় অসুবিধা হচ্ছে এখানে আইএলটিএস না লাগলেও চাইনিজ ভাষায় যাদের দক্ষতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে কি আমরা আবেদন করব না? অবশ্যই, যারা চায়না ভাষার দক্ষতা রয়েছে তারা তো অবশ্যই অগ্রাধিকার পাবে। তার মানে এই নয় যাদের চাইনিজ ভাষার দক্ষতা নেই বা আইএলটিএস নেই তারা আবেদন করতে পারবে না, অবশ্যই আবেদন করতে পারবে, তবে তারা কিছুটা পিছিয়ে থাকবে। এরপরে অসুবিধাটি হচ্ছে ইন্টার্নশিপের সময় যে খরচগুলো হয় সেটা আপনাকেই ম্যানেজ করতে হবে বা আপনাকে বিয়ার করতে হবে, যেটা বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপ কমিটি দিবে না। সর্বশেষ যে অসুবিধার কথা বলবো সেটা হচ্ছে পিআর ও জব কিন্তু খুবই চ্যালেঞ্জিং, কারণ এখানে ভাষাগত একটা প্রতিবন্ধকতাও রয়েছে। এই ছিল সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা। আশা করি এখন নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবার আসি আবেদনের ন্যূনতম যোগ্যতা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, মোটমাট 3টি বেসিক রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতেই হবে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে বয়সগত বা এইজগত রিকোয়ারমেন্ট। যারা ব্যাচেলরে আবেদন করবেন, অর্থাৎ এইচএসসির পরে ব্যাচেলরে আবেদন করবেন, তাদের অবশ্যই বয়স 25-এর কম হতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমার বয়স তো 18-র কম, আমি কি আবেদন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি 18-র কম হয় তাহলে চায়নাতে আপনার লিগ্যাল গার্ডিয়ান কে হবেন তার ডিটেলস ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে, তাহলে 18 বছরের কম বয়স নিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আশা করি এতটুকু ক্লিয়ার। যারা মাস্টার্সে আবেদন করবেন তাদের বয়স অবশ্যই 35-এর কম হতে হবে। যারা পিএইচডিতে আবেদন করবেন তাদের বয়স 40-এর কম হতে হবে। যারা জেনারেল স্কলারে আবেদন করবেন তাদের বয়স 45-এর কম হতে হবে এবং যারা সিনিয়র স্কলারে আবেদন করবেন তাদের বয়স 50-এর কম হতে হবে। এই ছিল বয়সগত রিকোয়ারমেন্ট। এরপরে দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটি হচ্ছে সেটা হচ্ছে ভাষাগত রিকোয়ারমেন্ট, যেটা আগেই বলেছি এখানে চাইনিজ টট প্রোগ্রাম রয়েছে। এখানে চাইনিজ টট প্রোগ্রামের জন্য অবশ্যই আপনার এইচএসকে যে লেভেল রয়েছে সেটার একটা দক্ষতাও প্রয়োজন হবে। যারা ব্যাচেলরের লেভেলে আবেদন করবেন তাদের এইচএসকে লেভেল 3 হতে হবে। যারা মাস্টার্স অথবা পিএইচডিতে আবেদন করবেন তাদের এইচএসকে লেভেল 4 হতে হবে। তৃতীয় যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটি হচ্ছে জিপিএ গত রিকোয়ারমেন্ট। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই এখানে আলাদা কোনো জিপিএ পেতে হবে? না, আলাদা কোনো জিপিএ গত রিকোয়ারমেন্ট নেই। আপনি মোটামুটি একটি জিপিএ পেলেই এখানে আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। অনেকে আরেকটি প্রশ্ন করেন, ভাই ইয়ার গ্যাপ নিয়ে কি আবেদন করা যাবে? অবশ্যই যাবে। যদি আপনি বয়সগত রিকোয়ারমেন্টটি ফুলফিল করে থাকেন তাহলে অবশ্যই আপনি ইয়ার গ্যাপ নিয়েও আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। মোট কথা আপনাকে ন্যূনতম যোগ্যতাটি পূরণ করতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসি ডকুমেন্টস, অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের আপনার দরকার হবে। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর শুধুমাত্র এই ডকুমেন্টেশনের কারণেই অনেক শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী তারা এই স্কলারশিপটি পায় না। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা পাসপোর্ট ছাড়া আবেদন করাই যাবে না, অবশ্যই এটা প্রয়োজন হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আমি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবো না? না, পারবেন না। টেকনিক্যালি আপনার পাসপোর্টটাই প্রয়োজন হবে, কারণ আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাও কিন্তু এখানে আপলোড করতে হবে বা দিতে হবে, যার কারণে আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু পাসপোর্ট ছাড়া আবেদন করা যায় না, তাই টেকনিক্যালি আপনার
পাসপোর্টটাই প্রয়োজন হচ্ছে। আর এখন তো পাসপোর্ট 10 বছর মেয়াদি হয়ে থাকে, খুব দ্রুতই পাসপোর্ট পাওয়া যায়। তাই পাসপোর্টটি করিয়ে ফেলুন, শুধু চাইনিজ স্কলারশিপের জন্য না, যে কোনো স্কলারশিপের জন্য বা বিদেশি উচ্চশিক্ষার যদি পরিকল্পনা করে থাকেন বা এমনকি ভ্রমণের পরিকল্পনাও করে থাকেন, পাসপোর্টটা আপনার দরকার হবে। দ্বিতীয় যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে একাডেমিক ডকুমেন্টস, অর্থাৎ আপনি যে লেভেলে আবেদন করেন না কেন সর্বশেষ লেভেল পর্যন্ত আপনার সার্টিফিকেট নম্বরপত্র হাতে থাকতে হবে এবং অবশ্যই সেগুলি নোটারাইজড ডকুমেন্টস আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। অর্থাৎ এখন আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলবো সেগুলো অবশ্যই আপনার সফট কপি আপনার পিসিতে থাকতে হবে এবং সেগুলো অনলাইনে আপলোড করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি কি আমার মেইন ডকুমেন্টস কি নোটারি করব? না, মেইন ডকুমেন্টগুলোকে প্রথমে রঙিন প্রিন্ট করবেন, সেগুলোকে নোটারাইজ করে তারপর সেগুলোকে অনলাইনে আপলোড করবেন। আশা করি ক্লিয়ার হয়েছেন। এরপরে যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ভাষাগত সার্টিফিকেট, IELTS প্রয়োজন হতে পারে বা IELTS সার্টিফিকেট আপনার থাকতে পারে বা HSK সার্টিফিকেট আপনার থেকে থাকতে পারে, সেটা অবশ্যই প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই এত অল্প সময়ের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমি কিভাবে পাবো? এত অল্প সময়ের মধ্যে পাওয়া যায় না। ঢাকার মধ্যে হয়তো বা 7 দিনে পাওয়া সম্ভব, কিন্তু ঢাকার বাইরে শিক্ষার্থী যদি হয়ে থাকি তাহলে তো আমি 7 দিনের মধ্যে পাবো না, আর একটু বেশি সময় প্রয়োজন হবে, 15 দিন বা এর চেয়ে বেশি সময় প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে অবশ্যই আপনি অনলাইনে আবেদন করে ফেলুন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। আবেদন করার পর যে আবেদন স্লিপটি রয়েছে বা ফর্মটি রয়েছে সেটা আপলোড করে দিন। যখন আপনি ফাইনালি সিলেক্টেড হবেন তখন আপনি এই পিসিসির যে মেইন কপি যেটা রয়েছে সেটা সঙ্গে করে নিয়ে গেলেই হবে আশা করি। এরপর প্রয়োজন হবে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম, যা কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি, ডিটেলস আলোচনা করব কিভাবে এই ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটি পূরণ করতে হয়, কিভাবে আপনি এটা পাবেন, কিভাবে এই সাবমিশনটা করতে হবে, সব কিছু নিয়ে আলোচনা করছি কিছুক্ষণ পরেই। এরপর প্রয়োজন হবে আপনার 1 কপি ছবি, অবশ্যই স্ক্যানকৃত প্রয়োজন হবে আপনার একটি স্টাডি প্ল্যান। এখন স্টাডি প্ল্যানের ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে অবশ্যই আপনার এই স্টাডি প্ল্যানটি যারা ব্যাচেলরের প্রোগ্রামে আবেদন করবে তাদের জন্য কমপক্ষে 200 ওয়ার্ডের হয়, যারা মাস্টার্স এবং পিএইচডিতে আবেদন করবেন তাদের যেন 1000 ওয়ার্ডের মধ্যে হয়। এটা মিনিমাম একটি আপনি ক্রাইটেরিয়া ধরে নিতে পারেন বা ওয়ার্ড লিমিট ধরে নিতে পারেন। সর্বশেষ যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে রেফারেন্স লেটার। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই রেফারেন্স লেটার কি? আপনি বিগত যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের 2 জন শিক্ষক কাছ থেকে আপনি রেকমেন্ডেশন লেটার বা রেফারেন্স লেটার নেবেন। এটা কিন্তু টেস্টিমোনিয়াল না, এটা আলাদা একটি বিষয়। এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে রেকমেন্ডেশন লেটার সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আর আমি চেষ্টা করব সেই ভিডিও লিঙ্ক অ্যাড্রেসটি প্রথম কমেন্টে দিয়ে দিতে বা পিন করে দিতে, যাতে করে আপনার অ্যাক্সেস করতে বা ভিডিওটা দেখতে সুবিধা হয়। আশা করি ডকুমেন্টসের ব্যাপারে আপনার মোটামুটি একটি আইডিয়া হয়ে গেছে। চলুন ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়নার সরকারি স্কলারশিপের যে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম যেটা আপনাকে পূরণ করতে হবে এটার একটি পিডিএফ ফরম্যাট। আমার ফেসবুক যে গ্রুপ রয়েছে কেরিয়ার অ্যাব্রড ফেসবুক গ্রুপ, সেটার লিঙ্ক অ্যাড্রেস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই গ্রুপে জয়েন করেও আপনি এই ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে কিভাবে এটা পূরণ করতে হবে সেটা একটি স্যাম্পল কপিও দেওয়া রয়েছে, সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। চলুন আমরা একটু দেখে নিই যে কিভাবে এই ফর্মটি পূরণ করতে হবে বা প্রসেসটা কি। বন্ধুরা, প্রথমে এই ফর্মটা আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর আপনার হাতের কাছে থাকা যে কোনো একজন ডাক্তারের কাছে চলে যেতে হবে, অবশ্যই MBBS ডাক্তারের কাছে চলে যেতে হবে। তিনি এই ফর্মটি দেখে আপনাকে কিছু টেস্ট দিবেন। সেই টেস্টগুলো করিয়ে তারপর এই ফর্মটা উনি পূরণ করবেন আপনার হয়ে। এখানে প্রথমেই আপনার নাম দিতে হবে। প্রতিটি ঘরের মধ্যে চাইনিজ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ইংরেজি ল্যাঙ্গুয়েজের যে ভার্সনটাও রয়েছে, তাই আপনি সহজেই বুঝতে পারবেন কখন কি লিখতে হবে। যেমন প্রথমে নেম রয়েছে, যেখানে আপনার পূর্ণ নাম লিখতে হবে পাসপোর্ট অনুযায়ী। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। এরপর বার্থ ডেট যেটা আপনার পাসপোর্টে রয়েছে সেটা দিতে হবে। আপনার একটি ছবি এখানে অ্যাটাচ করে দিতে হবে এবং এই ছবির উপর কিন্তু যে ডাক্তার আপনার এই ফর্মটি পূরণ করবেন তিনি একটি সিল দিয়ে দিবেন, আপনার নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর নিচের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার কোনো ডিজিজ রয়েছে কিনা, সেই অনুযায়ী তিনি এক্সামিনেশন করে ইয়েস নো দিয়ে দিবেন। এরপর নিচের দিকে আরও কিছু ডিটেলস রয়েছে, বিশেষ কোনো রোগ রয়েছে কিনা সেই বিষয়গুলো উনি কনফার্ম করবেন। এছাড়া হাইট, ওয়েট, ব্লাড প্রেশার, তারপর আপনার কালার সেন্স, স্কিনে কোনো ডিজিজ রয়েছে কিনা, বা আপনার টনসিলের প্রবলেম রয়েছে, কানের সমস্যা রয়েছে কিনা, হার্টের প্রবলেম রয়েছে কিনা, এই বিষয়গুলো উনি কনফার্ম করবেন। বেসিক একটা এক্সামিনেশন, আর কিছুই না। এরপর দ্বিতীয় পাতার মধ্যে আরও কিছু টেস্ট, যেমন আপনার স্পাইনের কোনো সমস্যা রয়েছে কিনা এক্সরে করে, ECG করে উনি যদি সব কিছু নর্মাল পান উনি সব কিছু নর্মাল লিখে দিয়ে নিচের দিকে উনি ওনার নাম, স্বাক্ষর, সিল
এবং তারিখ দিয়ে দিবেন এবং অ্যাটাস্টেড করে দিবেন। এবং এই ফর্মটা সাথে যদি আপনি ওই যে এক্সামিনেশন করেছেন বা যে টেস্টগুলি করেছেন ডায়াগনস্টিক সেন্টার থেকে, সেগুলো সব কিছু অ্যাটাস্ট করে একটি পিডিএফ করে অনলাইনে আপলোড করে দিতে পারেন। আশা করি পুরো প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন। এবার আসি আবেদন কিভাবে করতে হবে। বন্ধুরা, প্রতি বছর চায়না সরকারি স্কলারশিপ যেটা মিনিস্ট্রির মাধ্যমে সার্কুলারটা আসে, সেখানে কিন্তু 2 জায়গায় আবেদন করতে হয়। একটা মিনিস্ট্রিতে আবেদন করতে হয় এবং সেখানে বলা থাকে যে মিনিস্ট্রির একটি বিশেষ ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন করার পর একটি ফর্ম আসবে, সেই ফর্মটা প্রিন্ট আউট করে ডকুমেন্টসের হার্ড কপিগুলো আপনাকে মিনিস্ট্রিতে গিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা বক্সে গিয়ে জমা দিতে হয়, যেমনটা হাঙ্গেরি স্কলারশিপে আপনাদেরকে বলেছিলাম। কিন্তু এবারে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এই ধরনের কোনো তথ্যই দেওয়া হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে ক্যাম্পাস চায়নার যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এই যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর দি স্টুডেন্ট এখানে ক্লিক করে আপনাদের সিএসসি যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। তার মানে হচ্ছে প্রসেসটা আগের তুলনায় অনেক সহজ হয়ে গেল। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। আবেদন নিয়ে আমার আলাদা একটি ভিডিও থাকবে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনাকে আবেদনটি সেরে নিতে হবে। এবার আসি ডেডলাইন এবং ধাপসমূহ। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই আবেদন কার্যক্রমটি চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। তার মানে আপনার কাছে এখনও কিছু সময় হাতে রয়েছে। আপনি যদি এই মুহূর্তে অর্থাৎ আজকে থেকেই প্রিপারেশনগুলো শুরু করে দেন, তাহলে আশা করি আপনি 31 ডিসেম্বরের মধ্যেই খুব সহজে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদন করার পর আপনাকে শর্টলিস্ট করা হবে। আপনার যোগ্যতা, অন্যান্য তথ্য সব কিছু মিলিয়ে যদি ন্যূনতম যোগ্যতাটা আপনি পূরণ করে থাকেন, তাহলে আপনাকে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের তালিকায় নেওয়া হবে এবং আপনাকে ইমেল বা অন্য কোনো মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর আপনার পরীক্ষা এবং ভাইবা হবে এবং এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নেওয়া হবে বা দেওয়া হবে। এরপর আপনার ফাইনাল সিলেকশন হবে এবং আপনাকে একটি ওরিয়েন্টেশনের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে এবং সর্বোপরি আপনাকে ফ্লাই করে এরপর ক্লাস করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া তাহলে কি এই স্কলারশিপে আমার আবেদন করা উচিত? হ্যাঁ, অবশ্যই। যারা ন্যূনতম যোগ্যতা অর্জন করবেন তারা অবশ্যই এই স্কলারশিপে আবেদন করবেন। কারণ এই স্কলারশিপের আবেদন করার মাধ্যমে হয়তোবা আপনি স্কলারশিপে সিলেক্ট নাও হতে পারেন, এমনটাও হতে পারে। এমন হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেক কম্পিটিটিভ একটি এক্সাম, কম্পিটিটিভ একটি স্কলারশিপ প্রোগ্রাম, তাই এখানে চান্স নাও পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তবে যখন আপনি একটি প্রক্রিয়ার মধ্যে যাবেন, ডকুমেন্টসগুলো রেডি করবেন, আপনার পাসপোর্ট হয়ে যাবে, অন্যান্য যে ডকুমেন্টসগুলো রেডি করবেন বা একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনি যাবেন, তখন কিন্তু আপনার একটা অভিজ্ঞতা অর্জন হবে এবং এই অভিজ্ঞতাটি পরবর্তীতে অন্য কোনো স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে আপনার অনেক বেশি হেল্প করবে। কারণ আপনার পেপারস রেডি হয়ে যাবে, সেক্ষেত্রে অন্য স্কলারশিপে আবেদন করাটা অনেক ইজি হবে। বা এমনকি আপনি যদি সেলফ ফাইন্যান্সও আবেদন করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজে আসবে। তাই আমার মতে যেহেতু একটি ফ্রি অ্যাপ্লিকেশন প্রসেস, খুব ইজি, বাসায় বসেই করা যায়, তাই কেন আপনি আবেদনটি করবেন না? তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।